আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অধ্যায়ভিত্তিক এমসিকিউ সমাধান পর্বের আজকের ক্লাসে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ভৌত বিজ্ঞান চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ 28টা এমসিকিউ। এই এমসিকিউগুলো তুমি প্র্যাকটিস করে তোমার এইচএসসি পরীক্ষায় প্রিপারেশন যেমন ভালোভাবে নিতে পারবা, তাহলে তুমি অ্যাডমিশনেও নিজেকে অনেক বেশি এগিয়ে রাখতে পারবে। আমরা এই অধ্যায়ের শুরুর দিকে আমরা বেসিক কনসেপ্টগুলো আলোচনা করছি, সূত্র প্র্যাকটিস করছি, এমসিকিউ প্র্যাকটিস করছি। আজকে মূলত আমরা এমসিকিউ পড়াবো। এই এমসিকিউগুলো বিভিন্ন সময় তোমার বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে আসছিল। ইনশাল্লাহ আজকের ক্লাসটা করলে তুমি এই ভৌত বিজ্ঞান চ্যাপ্টারের 100% তুমি এমসিকিউ কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবো। চলো ক্লাসটা শুরু করা যাক। সো প্রথমে যে প্রশ্নটা তোমরা দেখতেছো সেটা হচ্ছে কি পয়েন্টিং ভেক্টরের মাত্রা। তাহলে বলছে কি পয়েন্টিং ভেক্টরের মাত্রা নিচের কোনটি। এখন তোমরা যে বোর্ড পরীক্ষা দিবা সেখানে যে 25টা এমসিকিউ থাকবে, 25টা এমসিকিউর মধ্যে 3টা এমসিকিউ দেখবা সব সময় আসে। সেটার ক্ষেত্রে একটা হলো মাত্রা নির্ণয় বা মাত্রা সমীকরণ নির্ণয়, আর একটা হচ্ছে একক, আর একটা হচ্ছে লেখচিত্র উপস্থাপন। তাহলে এই 3টা কনসেপ্ট দেখবা ঘুরে ফিরে আসে, সেজন্য চেষ্টা করবা মাত্রা বা মাত্রা সমীকরণ এবং এককের বিষয়গুলো মনে রাখার জন্য। ওকে, যেহেতু পয়েন্টিং ভেক্টরের মাত্রা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা পয়েন্টিং ভেক্টর এস ভেক্টর সমান যেটা জানি 1/μ0 ইন্টু ই ভেক্টর ক্রস বি ভেক্টর, ই ভেক্টর ক্রস বি ভেক্টর। এটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টরের সূত্র, যেখানে μ0 হলো শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা, এটার একটা মান আছে, সেটা হচ্ছে 4 ইন্টু 10⁻7 টেসলা মিটার পার এম্পিয়ার, টেসলা মিটার পার এম্পিয়ার। আমি চেষ্টা করব আজকের ক্লাসের মধ্যে তোমাকে সর্বোচ্চ বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো একটু শেষ সবগুলো ভালোভাবে তোমরা দেখবা আর খাতার মধ্যে লিখে নিবা। ওকে, তাহলে পয়েন্টিং ভেক্টরের যে এককটা, এটার একক হলো জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। আমরা যেহেতু একক থেকে মাত্রা বের করব, তাহলে জুলকে আমরা কেজিতে কনভার্ট করব। জুলকে লেখা যায় হচ্ছে কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2, আর এখানে এস ইনভার্স 1 এম ইনভার্স 2 থাকে। তাহলে দেখো ফাইনালি কি থাকে, এম স্কোয়ার এম ইনভার্স 2 চলে যাবে, কেজি এস ইনভার্স 3 থাকে। এখন কেজি এম ইনভার্স 3, এখান থেকে আমরা মূলত মাত্রাটা বের করব। তাহলে দেখো ভরের একক হচ্ছে কেজি, ভরের একক যেহেতু কেজি, ভরের মাত্রা হচ্ছে এম, আর সময়ের একক যেহেতু সেকেন্ড, তাহলে সময়ের মাত্রা হলো টি, তাহলে এটার মাত্রা হবে এমটি ইনভার্স 3, এমটি ইনভার্স 3। আর যেহেতু মাত্রা সমীকরণ বললে তার ব্র্যাকেট দিয়ে লিখতে পারবা এমটি ইনভার্স 3। এটাই হচ্ছে তোমার পয়েন্টিং ভেক্টর এস এর মাত্রা। আরেকটা ব্যাপার, মাত্রার ক্ষেত্রে যাদের বেশি সমস্যা হয় তারা 3টা জিনিস মনে রাখবা, সেটা হলো ভর, ভরের মাত্রা হলো এম, তারপর হচ্ছে সময়, সময়ের মাত্রা হলো টি, তারপর হচ্ছে দূরত্ব, দূরত্ব দৈর্ঘ্য, এদের মাত্রা হলো এল। জাস্ট এই তিনটা মাত্রা যদি বের করতে পারো, তুমি যে কোনো ইকুয়েশন থেকে বা একক থেকে মাত্রা বা মাত্রা সমীকরণ নির্ণয় করতে পারবো। বরের ইংরেজি হচ্ছে মাস, এখান থেকে এটাকে এম দিয়ে লেখা হয়। সময়ের ইংরেজি হচ্ছে টাইম, সেটার হচ্ছে মাত্রাটি, আর দূরত্ব বা লেন্থ, সেটার মাত্রা হলো এল। আচ্ছা, তাহলে আমরা পয়েন্টিং ভেক্টরের যে মাত্রাটা পাচ্ছি, পয়েন্টিং ভেক্টরের মাত্রা হলো এমটি ইনভার্স 3। খুবই আনকমন একটা প্রশ্ন, যারা এগুলো প্র্যাকটিস করবে না তাদের পক্ষে এটা অ্যান্সার করা কখনোই সম্ভব না। ওকে, 2 নম্বর দেখো, 2 নম্বরে বলছে কি √μ0 এপসাইলন নটের মাত্রা সমীকরণ নিচের কোনটি। √μ0 এপসাইলন নটের মাত্রা সমীকরণ নিচের কোনটি, এটাও সেম কনসেপ্টের একটা ম্যাথ। আচ্ছা, তাহলে এটা করতে গেলে আমাদের একটা সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। আলুর বেগ সি সমান 1/√μ0 এপসাইলন নট, μ0 এপসাইলন নট। যারা এই সূত্রটা জানবে না তাদের পক্ষে এটা অ্যান্সার করা খুবই কষ্টকর হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি, √μ0 এপসাইলন নট সমান 1/c। আচ্ছা, সি তো আলুর বেগ, সি তো আলুর বেগ, তাই না? তাহলে আলুর বেগের মাত্রা কত, এল টি ইনভার্স 1, যেহেতু 1/c, তাহলে এটাকে ইনভার্স করে দাও, ইনভার্স করলে এল ইনভার্স 1 টি হবে, এল ইনভার্স 1 টি, এটাই হচ্ছে তার মাত্রা সমীকরণ। তাহলে দেখো √μ0 এপসাইলন নটের মাত্রা সমীকরণ কত, এল ইনভার্স 1 টি, এল ইনভার্স 1 টি। আরেকটা ব্যাপার, যে আমরা এখানে এপসাইলন নট বললাম, এপসাইলন নটের একটা মান আছে, যেমন এখানে μ0 হচ্ছে কি শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা, আর এপসাইলন নট হচ্ছে কি শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা, এটার মান হলো 8.854 ইন্টু 10⁻12।
কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এটা অবশ্যই মুখস্থ রাখবা, এগুলো বিভিন্ন সময় পরীক্ষা আসে, এগুলো অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার প্রশ্নটা বলছে কি আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে নিচের কোন ভৌত ধর্মটি ব্যাখ্যা করা যায় না? আমাদের অপশনে দিছে সমবর্তন, ব্যতিচার, প্রতিফলন, অপবর্তন। তাহলে আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় কোনটা? আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় আলোর প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, অপবর্তন, ব্যতিচার। এই সবগুলো হচ্ছে আলোর ঘটনা। তাহলে এই সবগুলো আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়, তবে ব্যাখ্যা করা যায় না হচ্ছে সমবর্তন বা পোলারাইজেশন। আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় নাকি সমবর্তন, এটা একটু মাথায় রাখবা, ব্যাখ্যা করা যায় নাকি সমবর্তন। ওকে, এবার 4 নাম্বার প্রশ্নটা দেখো, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম? কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম? অপশন হচ্ছে কি অতি বেগুনি রশ্মি, এক্স রে, গামা রশ্মি, অবলোহিত রশ্মি। তাহলে আলোর যে বর্ণালী আছে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের একটা ক্রম আছে, এই ক্রম যারা জানবে তারাই এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালীর ক্রমটা, এই ক্রমটা একটু কাইন্ডলি মুখস্থ রাখবা। সেটা হচ্ছে কি তাড়িৎচুম্বকীয় বর্ণালীর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম প্রথমে যেটা আসছে সেটা হলো বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, এক্স রে, গামারে। এক্স রে, গামার, এখানে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার বেতার তরঙ্গের, সবচেয়ে বেশি কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে কি গামারে। আর সিরিয়ালি মনে রাখবা বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, এক্স রে, গামারে। তাহলে বেতার তরঙ্গের আরেকটা নাম হচ্ছে রেডিও ওয়েভ, আর অবলোহিত রশ্মির আরেকটা নাম হচ্ছে ইনফ্রারেড রে, আর অতিবেগুনি রশ্মি যেটাকে আমরা বলি আলট্রাভায়োলেট রে। আলট্রাভায়োলেট রে এর সাপেক্ষে জালটাকা কিন্তু শনাক্ত করা হয়, বুঝতে পারছো? তাহলে অতিবেগুনি রশ্মিকে বলা হয় আলট্রাভায়োলেট রে বা ইউভি রশ্মি বলে। আর যদি তোমাকে বলা হয় কম্পাঙ্কের ক্রম কোনটা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক তো পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম সবচেয়ে বেশি সেটা কম্পাঙ্কের ক্ষেত্রে সবচেয়ে কম, আর যে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম তরঙ্গ দৈর্ঘ্যের সবচেয়ে কম সেটা কম্পাঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি। তাহলে এটার উল্টা করে তুমি মনে রাখবা কম্পাঙ্কের ক্ষেত্রে। যেমন কম্পাঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে কি গামারে, এক্স রে, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ। বেতার তরঙ্গ বা রেডিও, এই সিকোয়েন্সটা মাস্ট বি মনে রাখতে হবে, কারণ এটার থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। তাহলে আমরা কি কি মনে রাখবো? তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমের ক্ষেত্রে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, এক্স রে, গামারে। এক্স রে, গামারে। এখন দেখো এই যে আমাদের যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটার অ্যান্সার তাহলে কি হবে? কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম? তাহলে সেটা হচ্ছে কি গামারে। ওকে, এবার 5 নাম্বার প্রশ্নটা দেখো, কোনটির তাড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? সেম কোয়ালিটির একটা প্রশ্ন, তাড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় কোনটা? আমরা তাড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে দৃশ্যমান আলো পড়ছি, এক্স রশ্মি পড়ছি, গামা রশ্মি পড়ছি, আমরা তো আলফা রশ্মি পড়ি নাই। তাহলে এটাই হচ্ছে তোমার তাড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। তাহলে আলফা রশ্মিতে আমরা পড়ি নাই, এক্স রে, গামা রে পড়ছি, দৃশ্যমান আলো পড়ছি, গামা। বুঝতে পারছো এখন? তাহলে ওই 4টা অবশ্যই তুমি মনে রাখবা। ওকে, 6 নাম্বার প্রশ্নটা দেখো। 6 নাম্বারে বলছে কি তাড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কোনটি সঠিক? এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডের 21 সালে আসছিল। তাড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কোনটি সঠিক, সেটার উত্তর হচ্ছে এটা, বি ইকুয়াল বি নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। এখন এটা কেন অ্যান্সার হইলো, এগুলো কেন হইল না, সেটার পক্ষে একটা ব্যাখ্যা দেখো। আচ্ছা, আমরা যেই তাড়িৎচুম্বকীয় তরঙ্গের যে ক্ষেত্রের সমীকরণ সেটা জানি, বি ইকুয়াল বি নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। আর তড়িৎ ক্ষেত্রের সমীকরণ হচ্ছে এটা, ই ইকুয়াল ই নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সমীকরণ, আর একটা হলো চৌম্বক ক্ষেত্রের সমীকরণ। তাহলে বি ইকুয়াল বি নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। এখন আমাদের যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনের মধ্যে দেখো তো ঘ নাম্বার, বি ইকুয়াল বি নট সাইন 2π দেওয়া আছে, এক্স মাইনাস সিটি, তাহলে এটা তো হবে না। বি ইকুয়াল বি নট 2π/λ এক্স মাইনাস সিটি, এটাও তো হবে না। বি ইকুয়াল বি নট 2π সিটি মাইনাস এক্স, এটাও তো হবে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা, বি ইকুয়াল বি নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। এটা
চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে এটা হবে, আর তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে তো বললামই ইকুয়াল ই নট সাইন 2 পাই/ল্যামডা সিটি মাইনাস এক্স, এটা মাথায় রাখবে। আচ্ছা, 7 নাম্বার প্রশ্নটা দেখো, নিচের কোন আলোক রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তাহলে কোন আলোক রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে? দেখো গামারে সবচেয়ে কম ছিল, এর আগে ছিল এক্স রে, এর আগে ছিল দৃশ্যমান আলো, এর আগে ছিল কি অবলোহিত রশ্মি, এর আগে ছিল মাইক্রোওয়েভ। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কে? মাইক্রোওয়েভ। যদি এখানে সবচেয়ে কম বলতো তাহলে হইতো কি গামারে। ওকে, আচ্ছা, এবার আমরা 8 নাম্বার প্রশ্নটা দেখব। 8 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে দেখো তো, জাল টাকার সাব সঠিকতা নিরূপণে কোন রশ্মি ব্যবহার করা হয়? তাহলে জাল টাকার নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে কি অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মি যেটাকে আমরা বলি ইউভি রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটা আসে। জাল টাকা শনাক্তকরণে ব্যবহার করা হয় অতি বেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে। ওকে, তারপর হচ্ছে 9 নাম্বার প্রশ্নটা বলছে কি এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? এক্স রে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সীমা আছে, সেটা হলো tan−8 থেকে tan−10 মিটার। tan−10 মিটার, তাহলে এটার অ্যান্সার হবে tan−10 মিটার। tan−10 মিটার। ওকে, 10 নাম্বার প্রশ্নটা দেখো, বলা হচ্ছে কি কোনো তাড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 3500 অ্যাংস্ট্রম হলে এর কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক কত? তাহলে আমাদের কি দেওয়া আছে? আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বের করতে বলছে কম্পাঙ্ক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক আমরা সি সমান এফ ল্যামডা জানি, সি সমান এফ ল্যামডা। তাহলে এখান থেকে কম্পাঙ্ক এফ বাইর করতে গেলে সি ডিভাইডেড বাই ল্যামডা। এখন সি এর ভ্যালু কত? 3 × 10⁸। তরঙ্গ দৈর্ঘ্য এটাকে অ্যাংস্ট্রমে দেওয়া আছে, মিটারে নিয়ে যাইতে হবে 3500 × tan−10, কারণ 1 অ্যাংস্ট্রমের মান হলো tan−10 মিটার। tan−10 মিটার, এটা মাথায় রাখবা। এটা ভাগ দিলে এটার অ্যান্সারটা চলে আসবে। দেখো এটা কত আছে, 3 × 10⁸ ডিভাইডেড বাই 3500 × tan−10। তাহলে এটা কত আসছে? এটার মান আসছে হচ্ছে কত? 8.57 × 10⁻14 হার্টস। 8.57 × 10⁻14 হার্টস। এই যে এখানে মান আসছে তোমার কত? 8.57 × 10⁻14 হার্টস। তাহলে এটা হার্টসে না দিয়ে এটাকে S−1-এও দিতে পারে, কারণ কম্পাঙ্কের দুইটা একক, একটা হচ্ছে হার্টস আর একটা হলো S−1। এটা অবশ্যই মাথায় রাখবে, S−1। ওকে, এরপরে 11 নম্বর প্রশ্নটা দেখো, বলা হচ্ছে কি নিচের কোনটি দ্বারা অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ তরঙ্গকে পৃথক করা যায়? কোনটি দ্বারা অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গকে পৃথক করা যায় বলছে। তাহলে এখন খেয়াল করো, অনুদৈর্ঘ্য তরঙ্গকে সমবর্তিত করা যায় না, অনুদৈর্ঘ্য তরঙ্গকে সমবর্তিত করা যায় না, এবং অনুপ্রস্থ তরঙ্গকে সমবর্তিত করা যায়। তাহলে যেহেতু অনুদৈর্ঘ্য তরঙ্গকে সমবর্তিত করা যায় না আর অনুপ্রস্থ তরঙ্গকে সমবর্তিত করা যায়, তার মানে সমাবর্তন দ্বারা আমরা অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গকে পৃথক করতে পারবো। এটা একটা বেসিক কনসেপ্ট, এটা একটু মাথায় রাখবা। তাহলে সমবর্তন দ্বারা অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ তরঙ্গকে পৃথক করা যায়। তরঙ্গ তো দুই ধরনের, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা হলো অনুপ্রস্থ। ওকে, 12 নম্বর প্রশ্নটা দেখো। 12 নম্বর বলছে কি π/2 দশা পার্থক্যর সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের একই দিকে ধাবিত হচ্ছে। তরঙ্গ দুইটির উভয়ের বিস্তারের মান দেওয়া আছে 1 মিটার। উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার কত? উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার, তাহলে এখানে দুইটা তরঙ্গ উপরিপাতিত হচ্ছে, যার একটা দশা পার্থক্য দেওয়া আছে, তাহলে আমাদের বিস্তারও দেওয়া আছে। এটা আছে যশোর বোর্ড 2023 সালে, খুবই চমৎকার একটা প্রশ্ন। তাহলে দেখো, প্রথমে দশা পার্থক্য ফাই দেওয়া আছে, সেটা হচ্ছে কি π/2। বিস্তার এর মান দেওয়া আছে 1 মিটার। আমাদের বাইর করতে বলছে লব্ধি তরঙ্গের বিস্তার এর মান কত। তাহলে আমরা তরঙ্গের উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তারের সূত্র যেটা জানি, A = 2i/a cos π∆ ডিভাইডেড বাই ল্যামডা। π∆ ডিভাইডেড বাই ল্যামডা। এখানে ডেল্টাটা হলো পথ পার্থক্য,
ফাইটা হলো দশা পার্থক্য। তাহলে আমাদের তো দেওয়া আছে দশা পার্থক্য, প্রথমে আমাদের পথ পার্থক্য বাইর করতে হবে। ওকে, তাহলে এখন দেখো দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের সম্পর্ক। দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। পথ পার্থক্য এটা মাথায় রাখতে হবে। এটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি, তাহলে ফাই ইকুয়াল 2π/λ ইন্টু ডেল্টা। তাহলে এটার মান যদি বসিয়ে দাও, এটা হচ্ছে π/2, এটা হয়ে যাবে 2π/λ ইন্টু ডেল্টা। আচ্ছা, পাই আর পাই চলে যাবে, 1/2, তাহলে এটা হয়ে যাবে কত, 2/λ ইন্টু ডেল্টা। তাহলে ফাইনালি ডেল্টা ইকুয়াল তুমি কি পাবা, ডেল্টা ইকুয়াল λ/4 পাবে, λ/4 পাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা যখন দশা পার্থক্য বাইর করব বা দশা কোণ বাইর করব, সেই মানগুলো আসবে পাই আকারে। যখন পথ পার্থক্য ডেল্টা বাইর করব, ডেল্টার মান আসবে ল্যামডা আকারে। ক্লিয়ার? ওকে, এখন এখানে মান বসিয়ে দাও। তাহলে এর মান তো 1, এখানে কস π/λ থাকবে, ডেল্টার মান হচ্ছে λ/4। এটা 2 কজ হয়ে যাবে, দেখো ল্যামডা চলে যায়, π/4। তাহলে π/4 মানে তো 45 ডিগ্রি, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে এটা হবে √2 মিটার। √2 মিটার। খুবই চমৎকার একটা প্রশ্ন। তাহলে আমাদের দেওয়া ছিল হচ্ছে কি, দেওয়া হচ্ছে দশা পার্থক্য। একটা বিস্তার আছে তরঙ্গের উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তারের ক্ষেত্রে মান কত হবে সেটা বাইর করতে বলছে। তাহলে এটার অ্যান্সার আসছে কত, √2 মিটার। √2 মিটার। ওকে, এবার 13 নম্বর প্রশ্নটা দেখো, বলা হচ্ছে কি, 13 নম্বর প্রশ্নে বলা যায় হাইগেনের তত্ত্বের সাহায্যে নিচের কোনটি ব্যাখ্যা করা যায় না। হাইগেনের তত্ত্বের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় না। হাইগেনের তত্ত্বের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় সেটা জানলে হাইগেনের তত্ত্বের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় না সেটা আমরা জানবো। তাহলে হাইগেনের তত্ত্বের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায়, কোনটি ব্যাখ্যা করা যায় না, সেটার জন্য এই চারটা একটু অবশ্যই মুখস্থ রাখবা। সেটা হচ্ছে কি, দেখো হাইগেনের তত্ত্বের সাহায্যে তোমার ব্যাখ্যা করা যায় কি কি। হাইগেনের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, অপবর্তন, ব্যতিচার। এই সবগুলো হাইগেনের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। আর হাইগেনের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না হচ্ছে কারা কারা, সেটা হচ্ছে কি আলোর সমবর্তন, কম্পটন ক্রিয়া, ফোটু তড়িৎ ক্রিয়া। ফোটু তড়িৎ ক্রিয়া, এটাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে, আলোক তড়িৎ ক্রিয়া এটাও বলে থাকে। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবা। হাইগেনের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় কে কে, প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, ব্যতিচার। ব্যাখ্যা করা যায় না কি কি, সমবর্তন, কম্পটন ক্রিয়া, ফোটোতড়িৎ ক্রিয়া। তাহলে এটার অ্যান্সার কি হতে পারে, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো। হাইগেনের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না কোনটা, সমবর্তন। তাহলে অপবর্তন, প্রতিসরণ, ব্যতিচার ব্যাখ্যা করা যায়, ফোটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায় না, কম্পটন ক্রিয়া ব্যাখ্যা করা যায় না। ওকে, 14 নম্বর প্রশ্নটা দেখো। 14 নম্বর বলছে কি, ইয়ংয়ের ডিসির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক এত হার্টজ, পার্শ্ববর্তী দুইটি ডোরার মধ্যবর্তী দূরত্ব 0.72 মিলিমিটার হলে সির থেকে পর্দাটি 1.5 মিটার দূরে থাকলে সির দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে ইয়ংয়ের ডিসির পরীক্ষায় দুইটা সির নিয়ে আলোচনা করা হয়েছিল, সেখানে সির দুয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ স্মল এ এর মান বাইর করতে হবে। সির থেকে পর্দার দূরত্ব ডি এর মান আমাদের দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, আর একটা হচ্ছে কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে কম্পাঙ্ক যেহেতু দেওয়া আছে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান আমরা লিখতে পারবো c/f। ঠিক আছে, এখানে দেখো সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸, আর এখানে কম্পাঙ্ক কত দেওয়া আছে, 5.5 × 10⁻14 হার্টজ। ওকে, এটার মান কত আসে দেখো, প্রথমে এটার মান কত আসে, 3 × এটা নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবা, 10⁸ ডিভাইডেড বাই 5.5 × 10⁻14। তাহলে এটার মান আসছে কত, 5.45 × 10⁻7, 10⁻7 মিটার। ওকে, আমাদের বলছে কি আর ডোরার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, পার্শ্ববর্তী ডোরার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে সূত্রটা হচ্ছে কি ∆x ইকুয়াল λ/d ডিভাইডেড বাই a। এখানে যেহেতু a এর মান বের করতে বলছে, a সমান λ/d ডিভাইডেড বাই ∆x। এখানে মান বসিয়ে দাও, ল্যামডার মান তার সাথে ডি এর মান গুণ করে
ডেল এক্স দিয়ে ভাগ দাও, তাহলে এখানে কত আসবে? ল্যামডার মান কত পাইছি আমরা? 5.45 ইন্টু tan ইনভার্স 7, tan ইনভার্স 7 ইন্টু ডি কত? সির থেকে পর্দার দূরত্ব 1.5 ইন্টু 1.5 ডিভাইডেড বাই ডেল এক্সের মান কত আসছে? এটা মিলিমিটার আছে, মিটারে নিয়ে যাবা 0.72 ইন্টু tan ইনভার্স 3, মিলিমিটার থাকলে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে এখানে মান আসছে কত? এটার ফাইনাল রেজাল্ট আসছে হলো 1.136 ইন্টু tan ইনভার্স 3 মিটার। তাহলে আমরা যখন এটাকে মিলিমিটারে নিয়ে যাব 1.136 মিলিমিটার, 1.136 মিলিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। এটা সূত্র দিয়ে ডিরেক্টলি করে ফেলা যায়। ওকে, এরপরে 15 নম্বর প্রশ্নটা দেখো। 15 নম্বর বলা হচ্ছে কি, ইয়ংয়ের ডিসির পরীক্ষায়, 15 নম্বর প্রশ্নটা দেখো, ইয়ংয়ের ডিসির পরীক্ষায় কোন ধরনের আলোকীয় ঘটনা? তাহলে ইয়ংয়ের ডিসির পরীক্ষা কোন ধরনের আলোকীয় ঘটনা? ইয়ংয়ের ডিসির পরীক্ষা এক ধরনের ব্যতিচার। কারণ 1801 সালে ইয়ং ডিসির পরীক্ষা করছিল, সেটা ব্যতিচার ব্যাখ্যা করার জন্য। ডিসির পরীক্ষা এক আলোকীয় ঘটনা, সেটা হচ্ছে ব্যতিচার। ওকে, 16 নম্বর প্রশ্নটা দেখো, বলা হচ্ছে কি 0.2 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুইটি সির হতে 1.2 মিটার দূরে অবস্থিত পর্দা সৃষ্ট উজ্জ্বল ডোরার প্রস্থ 1.74 মিটার হলে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে এখানেও এটাও সেম আগেরটার মতো প্রশ্ন। আমাদের শিরদ্বয়ের ব্যবধান কত দেওয়া আছে? 0.2 মিলিমিটার, আর শির হতে এত মিটার দূরে পর্দায়। তাহলে শির থেকে পর্দার দূরত্ব ডি এর মান, এটা হচ্ছে স্মল এ এর মান দেওয়া আছে, ডোরার প্রস্থ দেওয়া আছে। শিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, শিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ এর মান আছে 0.2 মিলিমিটার। এটাকে মিটারে নিয়ে যাও, 0.2 ইন্টু tan ইনভার্স 3 মিটার। তাহলে সির থেকে পর্দার দূরত্ব, দেখো সির থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1.2 মিটার, এটার মান হচ্ছে 1.2 মিটার। তাহলে প্রস্থের মান কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 1.74 মিলিমিটার, 1.74 মিলিমিটার। এটাকেও তুমি মিটারে নিয়ে যাও, 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1.74 ইন্টু tan ইনভার্স 3 মিটার। এখন আমাদের সিরের প্রস্থ নির্ণয়ের যে সূত্রটা, এক্স ইকুয়াল ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তাহলে এখান থেকে ল্যামডার মান বাইর করলে হয়ে যাবে ল্যামডা ইকুয়াল 2ax ডিভাইডেড বাই ডি। এখানে মান বসিয়ে দাও, মান বসিয়ে এটার অ্যান্সার বের করো। তাহলে এখানে 2 থাকবে, বিস্তার a এর মান, শিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 0.2 ইন্টু tan ইনভার্স 3, তারপর হচ্ছে প্রস্থের মান দেওয়া আছে 1.74 ইন্টু tan ইনভার্স 3, তারপর হচ্ছে ডি সির হতে পর্দার দূরত্ব 1.2। দেখো 2 ইন্টু 0.2 ইন্টু tan ইনভার্স, তাহলে 5.8 ইন্টু tan ইনভার্স 8, tan ইনভার্স 8 মিটার। আমরা এটাকে যদি অ্যাংস্ট্রমে নিয়ে যাই, 5800 ইন্টু tan ইনভার্স 10 মিটার লেখা যাবে, অর্থাৎ 5800 অ্যাংস্ট্রম লেখা যাবে। 5800 কত অ্যাংস্ট্রম লেখা যাবে, এটা হচ্ছে অ্যান্সার। তো এটার মান আসবে কত? 5800 অ্যাংস্ট্রম। ওকে, 17 নম্বর প্রশ্নটা দেখো, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পরপর দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধান কত? তাহলে গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল ডোরার ক্ষেত্রে পরপর দুইটি ডোরার মধ্যবর্তী ব্যবধান হচ্ছে কি ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, আর প্রস্থ হলে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। 18 নম্বর প্রশ্নটা দেখো, 18 নম্বর কি বলছে? ব্যতিচারের ক্ষেত্রে আলোক উৎস দুটি সুসংগত হতে হবে। তাহলে এটাও তো অবশ্যই ব্যতিচারের ক্ষেত্রে লাগবে। তারপর হচ্ছে কি উৎসগুলো খুবই কাছাকাছি অবস্থিত হতে হবে, এটাও ঠিক আছে। উৎসগুলো খুবই সূক্ষ্ম হইতে হবে, তাহলে এটাও ঠিক আছে। তাহলে তিনটা হচ্ছে ব্যতিচারের ঘটনা। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে কত? 1, 2, 3। এরপরে 19 নম্বর প্রশ্নটা দেখো, তরঙ্গ দৈর্ঘ্যর দুইটি একই বর্ণের আলোর মধ্যে পথ পার্থক্য হচ্ছে এত, 2 ইন্টু tan ইনভার্স 7, তাদের দশা পার্থক্য কত হবে? তাহলে দশা পার্থক্য পথ পার্থক্যের সম্পর্ক দিয়ে করা যাবে। দশা পার্থক্য পাই সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা। আচ্ছা,
এখন এখানে মানগুলো যদি বসাই দিই, দেখো 2 পাই থেকে যাবে 4 ইন্টু tan ইনভার্স 7 লেখা যাবে ইন্টু এখানে দেখো পথ পার্থক্য কত দেওয়া আছে, পথ পার্থক্য হচ্ছে 2 ইন্টু tan ইনভার্স 7। দেখো tan ইনভার্স 7 চলে যায়, 2 2 4 4 কাটাকাটি যায়, তাহলে এখানে আসবে শুধু পাই, শুধু পাই, তাহলে এটার দশা পার্থক্য হবে পাই। বুঝতে পারছো সবাই? ওকে, 20 নম্বর প্রশ্নটা দেখো, দশা পার্থক্য পথ পার্থক্যের অনুপাত। তাহলে দশা পার্থক্য আর পথ পার্থক্যের অনুপাত কত? তাহলে আমরা তো একটু আগে লিখছি দশা পার্থক্য ফাই সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে এটাকে যদি এই পাশে ভাগ করে দাও, ফাই ডিভাইডেড বাই ডেল্টা ইকুয়াল 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে কী পাবো? 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা। এটাই হচ্ছে দশা পার্থক্য পথ পার্থক্যের অনুপাত। এই প্রশ্নটা বরিশাল বোর্ডের 25 সালে আসছিল। দেখছো কত সহজ করে দিছে। ওকে, 21 নম্বর প্রশ্ন, একই তরঙ্গমুখে অবস্থিত যে কোনো দুইটি বিন্দুর দশা পার্থক্য সবসময় শূন্য। একই তরঙ্গমুখে অবস্থিত যে কোনো দুইটি দশা পার্থক্য শূন্য, এটা মনে রাখবা। এরপর দেখো 22 নম্বর প্রশ্নটা দেখো, বলছে কি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য ল্যামডা বা 8 হলে দশা পার্থক্য কত? তাহলে সেম সূত্র, দশা পার্থক্য ফাই সমান আমরা কি জানি 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্যের মান বসাই দাও 2 পাই বাই ল্যামডা, তাহলে এটার মান হবে ল্যামডা ডিভাইডেড বাই 8, তাহলে কাটাকাটি গেলে তুমি পাই ডিভাইডেড বাই 4 পাবা, পাই ডিভাইডেড বাই 4 হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, 23 নম্বর প্রশ্নটা বলো দেখো, ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনে আলোক রশ্মিসমূহ এবং তরঙ্গমুখ যথাক্রমে। তাহলে দুই ধরনের অপবর্তন দেখা যায়, একটা হচ্ছে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন, আর একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। তাহলে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন কী ধরনের? এটা সসীম থেকে আলোক উৎসটা থেকে আলোটা এসে সসীমে মিলিত হয়। আর ফ্রনহোফার শ্রেণীর ক্ষেত্রে অসীম থেকে সমান্তরাল আলোক রশ্মি এসে অসীমে মিলিত হয়। তাহলে দুইটা কথা মনে রাখবা, ফ্রনহোফার শ্রেণীর ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি হবে এবং তরঙ্গমুখ হবে সমতলীয়। ফ্রনহোফারের ক্ষেত্রে তোমার আলোক রশ্মিগুলো থাকবে সমান্তরাল এবং হবে তরঙ্গমুখ সমতলীয়। আর ফ্রেনেল শ্রেণীর ক্ষেত্রে তোমার অপসারী এবং গুলীয় হবে, অপসারী এবং গুলীয় হবে, দুটোটাই বলে দিলাম, একটু মাথায় রাখবা। তাহলে ফ্রনহোফার শ্রেণীর ক্ষেত্রে আলোক রশ্মিগুলো হবে সমান্তরাল আর তরঙ্গমুখ হবে সমতলীয়। ওকে, আচ্ছা 24 নম্বর প্রশ্নটা বলছে কি অপবর্তন গ্রেটিংয়ের চরমের শর্ত। তাহলে অপবর্তন আমরা শিখছি, একটা হচ্ছে চরমের জন্য আর একটা হচ্ছে অবমের জন্য। আর অপবর্তনটাকে আরও নিখুঁতভাবে ব্যাখ্যা করার জন্য মূলত অপবর্তন গ্রেটিং করা হয়, অপবর্তন গ্রেটিং করা হয়। সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যখন অপবর্তন হয়, অপবর্তনের সূত্র হলো চরমের ক্ষেত্রে এ সাইন থিটা সমান 2n+1 ল্যামডা ডিভাইডেড বাই 2, আর অবমের ক্ষেত্রে সূত্র হলো এ সাইন থিটা সমান 2n ল্যামডা বাই 2, যেটাকে আমরা n ল্যামডা লিখতে পারি। এই দুটোটা হলো শুধুমাত্র অপবর্তনের শর্ত, এটা হচ্ছে কি অপবর্তন। ঠিক আছে, এখন যখন অপবর্তন গ্রেটিং করা হয় সেক্ষেত্রে সূত্র হচ্ছে কি ডি সাইন থিটা সমান 2n ল্যামডা বাই 2, যেটাকে আমরা n ল্যামডা লিখতে পারবো। আর একটা হলো ডি সাইন থিটা সমান 2n+1 ল্যামডা ডিভাইডেড বাই 2। আচ্ছা, এই দুইটা, এটা হচ্ছে কি অপবর্তন গ্রেটিং, অপবর্তন গ্রেটিং। এই যে অপবর্তন গ্রেটিংয়ের ক্ষেত্রে এই সূত্রটা। এখন প্রথমটা হলো তোমার কিসের জন্য? এটা হচ্ছে কি চরমের শর্ত, এটা হচ্ছে কি চরম, আর এটা হলো কি অবমের জন্য। এখানেও সেম, এটা হলো কি চরমের জন্য আর এটা হলো অবমের জন্য, এটা হলো অবমের জন্য। তাহলে আমরা মনে রাখবো শুধুমাত্র অপবর্তন হলে এটার যে পথ পার্থক্য হয় ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, আর এটা ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, আর এটার ক্ষেত্রে জোড় গুণিতক, এটা হচ্ছে বিজোড় গুণিতক। আরেকটা আছে গ্রেটিং ধ্রুবক ডি সমান হলো a+b, এটা একটু মনে রাখবা, ডি সমান a+b গ্রেটিং ধ্রুবক। তাহলে সিরের প্রস্থ আর রেখার প্রস্থের যোগফলকে আমরা বলি গ্রেটিং ধ্রুবক। তাহলে ডি এর পরিবর্তে তুমি এখানে ডি এর পরিবর্তে চাইলে a+b লিখতে পারবা, a+b লিখতে পারবা। ঠিক আছে, এবার এই প্রশ্নটা একটু দেখি আমরা, অপবর্তন গ্রেটিংয়ের চরমের শর্ত। তাহলে এটা তো ল্যামডা বাই 2 বলছে, n+1 এটা তো হওয়ার কথা নয়, তারপর হচ্ছে n ল্যামডা বাই 2 এটাও তো হবে না,
2n+1 λ/2, তবে এটা তো তোমার কিসের জন্য, অবমের জন্য, এটাও হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের শুদ্ধ উত্তর, যেখানে n ল্যামডা আছে। তবে এখানে a+b দিছে, তাহলে a+b না দিয়ে এটা ডিও দিতে পারতো, d sin θ সমান n ল্যামডা, d sin θ সমান n ল্যামডা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 25 নম্বর প্রশ্নটা দেখো এবার। বলছে কি অপবর্তন এক বিশেষ ধরনের ব্যতিচার। আমার খুবই পছন্দের একটা প্রশ্ন হচ্ছে এটা, এটা দেখবা কম বেশি পরীক্ষা আসছে। অপবর্তন এক বিশেষ ধরনের ব্যতিচার, তাহলে অপবর্তনের মধ্যে কিন্তু ব্যতিচারের ঘটনাগুলো ঘটে, উপরিপাতন হয় ব্যতিচারে, যেমন উপরিপাতন হয়, উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, অন্ধকার ডোরা সৃষ্টি হয়। তাহলে অপবর্তনের ক্ষেত্রে সেম ঘটনাগুলোই কম বেশি ঘটে, যার কারণে মনে রাখবা অপবর্তন এক ধরনের ব্যতিচার। 20 নম্বর প্রশ্নটা দেখো। কোনো মাধ্যমের জন্য আপতন কোণ 52 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 31 ডিগ্রি হলে সমবর্তন কোণ কত হবে? আচ্ছা, তাহলে আমরা সমবর্তন কোণের যে সূত্রটা জানি, সমবর্তন কোণের সূত্রটা দেখো। সমবর্তন কোণের ক্ষেত্রে আমরা মিউ বের করার সূত্র আছে মিউ ইকুয়াল tan θ, মিউ ইকুয়াল tan θ। এখান থেকে যদি আমরা থিটা বের করতে চাই, থিটা ইকুয়াল tan ইনভার্স মিউ। এখন মিউ এর মান তো দেওয়া নাই আমাদের, এখানে কি মিউ এর মান দেওয়া আছে? মিউ এর মান দেওয়া নাই, বলছে কি আপতন কোণ 52 ডিগ্রি, প্রতিসরণ কোণ 31 ডিগ্রি। তাহলে প্রথমে প্রতিসরাঙ্ক বের করতে হবে। তাহলে প্রতিসরাঙ্ক মিউ সমান আমরা যেটা জানি সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তাহলে এখানে সাইন হয়ে যাবে 52 ডিগ্রি আর এটা হবে সাইন 31 ডিগ্রি। দেখো এটার মান কত আসে, তাহলে tan ইনভার্স করে দিলে এটার অ্যান্সারটা চলে আসবে, এটার অ্যান্সার চলে আসবে। প্রথম হচ্ছে কি সাইন 52 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন হচ্ছে 31 ডিগ্রি। তাহলে এটার রেজাল্ট আসছে কত? 1.53, 1.53, এটাকে tan ইনভার্স করে দিবা। তাহলে tan ইনভার্স 1.53, ঠিক আছে? এই যে দেখো 1.53 tan ইনভার্স 1.53, তাহলে এটার মান আসতেছে কত? 56.83, 56.83 ডিগ্রি। এটা হচ্ছে তোমার অ্যান্সার, 56.83 ডিগ্রি। ইজিলি বের করে নিবা। ওকে, 27 নম্বর প্রশ্নটা দেখো। কোন আলোকীয় ঘটনায় পোলারয়েড ব্যবহৃত হয়? এখানে বলা হচ্ছে ব্যতিচার, সমবর্তন, প্রতিফলন, অপবর্তন। অসমবর্তিত আলোকে সমবর্তিত করার জন্য নিকেল প্রিজম এবং টুরমালিন গ্লাস ব্যবহার করে পোলারয়েডটা সম্পন্ন করা হয়। তাহলে পোলারাইজেশন মানিত সমবর্তন, তাহলে এটা মনে রাখবা, এটা একটা সমবর্তীয় ঘটনা, যেটা দিনাজপুর বোর্ড 2025 সালে আসছিল। এবার লাস্ট প্রশ্ন 28 নম্বরটা দেখো। বলছে কি কোন তত্ত্বের সাহায্যে আলোর সমবর্তন ব্যাখ্যা করা যায়? আলোর অনেক ধরনের তত্ত্ব আছে, যেমন কণিকা আলোর কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তাড়িৎচুম্বকীয় তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব। তাহলে সমবর্তন ব্যাখ্যা করা যায় শুধুমাত্র তাড়িৎচুম্বকীয় তত্ত্বের সাহায্যে, তাড়িৎচুম্বকীয় তত্ত্বের সাহায্যে। তো আশা করছি তোমরা এই যে 28টা এমসিকিউ খুব ভালোভাবে দেখছো, তোমরা এই ধরনের এমসিকিউগুলো প্র্যাকটিস করে নিবা। আজকের ক্লাসটা আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকে যে পেজটা আছে সেখানে আপলোড দিব। এই ক্লাসের স্লাইডটাও কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমরা কোন অধ্যায়ের এমসিকিউ সলভিং ক্লাস চাচ্ছ সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।